আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ হান্টার্স। আমি আপনাদের ইনস্ট্রাক্টর এমডি সিদ্রাতুল। পড়াশোনা করছি চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি চুয়েটে। আমার ডিপার্টমেন্ট পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং দেখে কিছুটা অবাক হয়েছেন কিনা আমি জানি না ঠিক, কারণ এরকম লেখা আমার মনে হয় না আমাদের প্ল্যাটফর্ম থেকে আপনারা কখনো দেখেছেন। সো অবাক হওয়ার কিছু নেই, আমি পরিচয় করিয়ে দিই আপনাদেরকে। এটা হলো সিম্পলিফাইং কেমিস্ট্রি। তো সিম্পলিফাইং কেমিস্ট্রি আমরা ম্যাথ হান্টার্স পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। এই সিম্পলিফাইং কেমিস্ট্রির মাধ্যমে আমরা যে অ্যাডমিশন টেস্ট গুলো ফেস করি প্রতি বছর এইচএসসির পর, হোক সেটা ঢাবি, রাবি, জাবি, বুয়েট, সিকেরুয়েট বা জিএসটি গুচ্ছ বা কৃষি গুচ্ছ, প্রত্যেকটি অ্যাডমিশন টেস্টের জন্যই খুবই ভাইটাল রোল প্লে করে কেমিস্ট্রি। সো কেমিস্ট্রির বিভিন্ন কনসেপ্ট বা থিওরি আমরা ট্রিক অনুযায়ী কিন্তু ইউটিলাইজ করতে পারি না। দেখা যায় আমরা সেই গদ বাঁধা পুরনো সূত্র, পুরনো, হ্যাঁ আমি জানি কেমিস্ট্রিতে অবশ্যই সূত্রের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অনেক শর্টকাটের ভূমিকা রয়েছে, বাট তার চেয়েও বেশি আমার মনে হয় যেটা কেমিস্ট্রিতে যে যত বেশি টেকনিক জানবে, যে যত আসলে অ্যাডমিশনে আপনাদের চান্স পাওয়াটা ডিফাইন করে কে, মেইনলি আপনারা নিজেরাও অবশ্যই, যাদের বড় ভাই বা বোন অলরেডি পাবলিকে পড়াশোনা করছেন বা কোনো কারণে চান্স মিস গিয়েছে বা এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাদের প্রত্যেককে জিজ্ঞেস করলে আপনারা সেম অ্যান্সার পাবেন যে এটা তখন জরুরি হয় না অ্যাডমিশন টেস্টে কখনোই, যে আপনি কে কত বেশি জানে, কে কত বেশি কনসেপ্ট ধরতে পারে, বুঝতে পারে। কনসেপচুয়াল ক্লিয়ারেন্সটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য। বাট তার পাশাপাশি আমাদেরকে অবশ্যই এবং অবশ্যই এটাও মাথায় রাখতে হবে যে আমি যেন একটা কোশ্চেন অ্যান্সার করতে 30 সেকেন্ডের বেশি সময় না নিই। এবং হ্যাঁ, এমন হবেই যে আপনাদেরকে ট্র্যাপে ফেলার জন্য অ্যাডমিশন টেস্ট গুলোতে 1 মিনিট 2 মিনিট লাগবে এরকম প্রশ্ন সেট করবে। বাট সেগুলোর কথা যদি আমি বাদ দিই, ম্যাক্সিমাম প্রশ্নগুলো 30 to 35 সেকেন্ডস এর মধ্যে সলভিং সম্ভব। ঠিক আছে, একদমই সম্ভব। এবং যারা চান্স পায় আপনি প্রত্যেককে জিজ্ঞেস করে দেখবেন আপনারা যে তারা কিন্তু অনেক মেথড, অনেক ট্রিক অ্যাপ্লাই করে, শর্টকাট টেকনিক্স অ্যাপ্লাই করে, যেটার মাধ্যমে তারা খুব সহজেই পেরে উঠতে পারে। তো কেমিস্ট্রিকে এমনি বলা হয় অ্যাডমিশনের র্যাঙ্ক বুস্টার। তো আপনাদের জন্য এই জন্যই আমরা সিম্পলিফাইং কেমিস্ট্রি নিয়ে হাজির হয়েছি। এবং এই সিরিজটায় প্রতি সপ্তাহে 2 দিন, অর্থাৎ শুক্রবার এবং শনিবার। তো আজকে এই সপ্তাহে একদিন, এবং আগামী সপ্তাহ থেকে প্রতি শুক্র এবং শনিবার আমরা নিয়ে আসবো আপনাদের জন্য কেমিস্ট্রির বিভিন্ন ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং বিভিন্ন ইম্পর্টেন্ট ট্রিক টেকনিক, যেগুলো না জানলেই নয় আর কি, যেগুলো দিয়ে দেখা যাবে 1 মিনিটের কোয়েশ্চেন আপনারা 30 সেকেন্ডে খুব অনায়াসে সলভ করে ফেলতে পারতেছেন। তো আমার মনে হয় এই সিরিজটা আপনার জন্য খুবই বেশি উপভোগযোগ্য হবে। এবং চ্যানেল চ্যানেল নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ম্যাথ হান্টার্স এর সঙ্গে থাকবেন। আমরা কথা না বাড়িয়ে আমাদের সিম্পলিফাইং কেমিস্ট্রির আজকে উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের প্রথম টপিকটি কি সেটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তো আমাদের এরই সাথে উদ্বোধন হতে যাচ্ছে আমাদের সিম্পলিফাইং কেমিস্ট্রির প্রথম টপিক। আমরা নিয়ে এসেছি জৈব রসায়ন, যেটা প্রত্যেকের, বলা যায় ম্যাক্সিমাম স্টুডেন্টেরই ভয়ের নাম, ত্রাসের নাম। ত্রাস ইনশাল্লাহ থাকবে না। আমরা খুবই ধীরে ধীরে এবং স্পষ্টভাবে প্রত্যেকটি কনসেপ্ট আলোচনা করে শর্ট ট্রিক গুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের প্রথম টপিক আছে জৈব রসায়নের অর্থ, প্যারা এবং মেটা নির্দেশক রিলেটেড। তো আমরা প্রত্যেকেই কম বেশি, যারা এইচএসসি অলরেডি ডান, যাদের এইচএসসি 23 ব্যাচ এবং এইচএসসি 24, আপনাদের কিছু দিন পরে ইনশাল্লাহ আপনারা অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে যাবেন। তো প্রত্যেকের জন্যই বলতে যাচ্ছি আমি যে অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, তো আমরা ফোকাস করার চেষ্টা করব। প্রথমেই আমরা আহ বেঞ্জিন নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করার চেষ্টা করব। তো বেঞ্জিনের যেটা স্কেলেটাল, যে আমার যে চক্রীয় যে ফিগার, সেটা না একে আমরা বরং কার্বন হাইড্রোজেনের মাধ্যমে যে গাঠনিক সংকেত, সেটা আগে ফোকাস যদি করি, তো এই জিনিসটা এমন দাঁড়ায়, আমরা সবাই জানি 6টা কার্বন দিব আগে সিঙ্গেল বন্ডের সাহায্যে। দেন একান্তর দ্বিবন্ধ, অর্থাৎ ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এখানে আবার ডাবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, এখানে আমার ডাবল বন্ড। ঠিক আছে, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। এই ডাবল বন্ডটা একটু বিচ্ছিরি, একটু ঠিক করে দেই। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং প্রত্যেকের সাথে হাইড্রোজেন অ্যাড করে দিই। এটা কিন্তু আমাদের যে গাঠনিক যে স্ট্রাকচারটা, ঠিক আছে, বেঞ্জিনের মেইন যে গাঠনিক স্ট্রাকচারটা, সেটা আমরা কিন্তু
এখানে প্রেজেন্ট করে ফেলেছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখেন এই যে পাই বন্ড গুলো, ঠিক আছে, এই যে পাই বন্ড, এগুলো কিন্তু নর্মাল পাই বন্ড না। বেনজিন চক্রের ঘূর্ণায়মান যে সঞ্চারনশীল যে পাই ইলেকট্রন গুলো, সেগুলো কিন্তু নর্মাল নাই। দেখেন পাই ইলেকট্রন, ঠিক আছে। দেখেন, তাহলে এটাকেই আমরা, এটার যে বলা যায় যমজ ভাই, সেটাকে কিভাবে আঁকতে পারি এভাবে। আপনার প্রত্যেকেই কিন্তু এই চিত্র এঁকেই কিন্তু অভ্যস্ত, ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটু প্রথমে নর্মালি জেনে নেই যে এই যে ভিতরে যে গোল দিয়ে প্রকাশ করা হয়েছে, এই গোলটাকে কি বলা হয় জানেন? এটাকে বলা হয় বেনজিন নিউক্লিয়াস। এটাকে কি বলা হয়? বেনজিন নিউক্লিয়াস। এন্ড এই যে উপরে যে হাইড্রোজেন, এখানে ধরেন হাইড্রোজেন নেই, এখানে সাপোজ আমার যদি বেনজিনে হাইড্রোজেন না থাকে, এ বি সি এক্স ওয়াই জেড হোয়াট এভার, যে কোনো একটা যৌগ বসে, এটাকে বলে আমার এই যে এখানে থাকা কার্বনের সাথে যুক্ত থাকা যে প্রতিস্থাপক, হাইড্রোজেনের যে প্রতিস্থাপক কেউ আসে বসলে, এটাকে বলা হয় আমার পার্শ্ব শিকল, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু অনেক সময় অ্যাডমিশনে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে, ইভেন মেডিকেল সেক্টরেও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ মেডিকেলে কিন্তু অনেকটা ডিপ কেমিস্ট্রি কোয়েশ্চেন কিন্তু দেয় ওরা, হ্যাঁ। তো এই যে ভিতরে যে গোল আকারে বেনজিন নিউক্লিয়াস এবং আমার উপরে যুক্ত কার্বনের সাথে পার্শ্ব শিকল বলা হয়। আচ্ছা, এবং পার্শ্ব শিকলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এটা আমরা অর্থপ্যারা নির্দেশকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্টলি ইউজ করতে পারবো, ঠিক আছে। তো আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে পার্শ্ব শিকলে কি ধরনের ভূমিকা আছে। আমরা মেইনলি যে টপিকটা পড়ছিলাম যে অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক কিভাবে আইডেন্টিফাই করব শর্ট টেকনিকের সাহায্যে। তো আমরা অনেকেই কিন্তু একটা জিনিস জানি যে ডাবল বন্ড বা সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা কিন্তু একটা রং কনসেপ্ট, হ্যাঁ, এটা বলা যায় চোরাই বুদ্ধি, কিন্তু চোরাই বুদ্ধি কিন্তু সবসময় খাটে না। যেমন আমরা সবাই জানি সিঙ্গেল বন্ড বা একক বন্ধনের ক্ষেত্রে, হ্যাঁ, একক বন্ডের ক্ষেত্রে আমরা সবাই জানি অর্থপ্যারা ইন্ডিকেটর হবে, তাই না? এটা চোরাই বুদ্ধি আমরা কম বেশি কিন্তু ম্যাক্সিমাম এইচএসসি থেকে শিখে আসছি। ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে, ঠিক আছে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে আমার, তাহলে আমার কি হবে? মেটার নির্দেশক, তাই না? হ্যাঁ, ঠিক আছে, এটা চোরাই বুদ্ধি মিলেও যায়, ম্যাক্সিমামের সাথে 95% এর সাথে মিলে যায়, বাট সবগুলোর সাথে নাও মিলতে পারে, ঠিক আছে। তো এটা কিন্তু ত্রুটিপূর্ণ একটা প্রসেস। তার চেয়ে আমি বলবো যেটা ইউনিভার্সাল প্রসেস, আপনারা যদি সেটা সেই মেথডে আগান, আপনাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। দেখেন অ্যাডমিশন টেস্ট গুলোতে কিভাবে আপনারা আগাবেন। দেখেন আমি একটা বেঞ্জিন আঁকি। এবার এই যে পার্শ্ব শিকলে যদি আমি এক্স ওয়াই, ঠিক আছে, উপরে এই যে এক্স ওয়াই কিন্তু একটা আলাদা যৌগ, ঠিক আছে, এক্স ওয়াই কি একটা আলাদা যৌগ। সে কি হয়েছে? বেনজেনের যে নর্মাল এই যে হাইড্রোজেন থাকে, মাথায় উপরে যে হাইড্রোজেন থাকে, এই হাইড্রোজেনকে সরিয়ে এক্স ওয়াই নামক একটা যৌগ বন্ড, যারা ক্রিয়েট করেছে নিজেদের মধ্যে, তারা এসে হাইড্রোজেনকে সরিয়ে কার্বনের সাথে সম্পর্ক স্থাপন করেছে। এখন আমি এটা কেন বলছি? এটা দিয়ে আমার অর্থপ্যারা মেটা নির্দেশক চেনায় কি কাজ, দেখেন এখান থেকে আমরা দুটা জিনিস জানবো। এখন একটা খুবই ইম্পর্টেন্ট টার্ম ফিল্ডে এসে যাবে, সেটা হলো কি আমার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে, যেটাকে আমরা শর্টে ইএন বলতে পারি, বা ইলেকট্রোনেগেটিভিটি ইএন, হ্যাঁ। তো আমরা বলতে পারি ইএন অফ এক্স যদি আমার ইএন অফ ওয়াই এর চেয়ে বড় হয়, তবে আমার অর্থপ্যারা ইন্ডিকেটর হিসেবে পরিচিতি লাভ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি আরো একবার বুঝিয়ে দিব এটা শেষ করে। এবং আমার যদি এরকম হয় যে ইএন অফ এক্স ইজ লেস দেন ইএন অফ ওয়াই হয়, তাহলে সেটাকে আমরা মেটা ইন্ডিকেটর হিসেবে বলবো, ঠিক আছে। আমি আরেকবার রিপিট করব। দেখেন একটা বেনজিন চক্র, ঠিক আছে, আমি যদি এই এই সাইডের আমি যদি ফর্মে আসি, দেখেন স্কেলেটাল ফর্মে না গিয়ে এই দেখেন এই সাইডটায় যদি আসি, দেখেন এই যে মাথার উপর যে হাইড্রোজেনটা আছে, এটাকে সরায়ে অপর একটি যৌগ যদি পার্শ্ব শিকলের যে বিক্রিয়া বেনজিনের, সেই ক্ষেত্রে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে এক্স ওয়াই নামক একটা যৌগ যদি এখানে এসে বসে যায়, কার্বনের সাথে যুক্ত হয়ে যায়, তবে কি হবে বললাম। দেখেন এক্স এবং ওয়াই এই আকারে সেম টু সেম এই ফর্মে থাকলে, আমার এক্স এর যদি তড়িৎ ঋণাত্মকতা ওয়াই এর চেয়ে বেশি হয়, তবে সে অর্থপ্যারা ইন্ডিকেটর, সিম্পল ভাষায়।
এবং আমার যদি ওয়াই এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় সে মেটা ইন্ডিকেটর। এখন বড় প্রশ্ন আপনাদের কাছে, আচ্ছা ভাইয়া তাহলে আমরা কিভাবে বুঝবো যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি কার কম? এর জন্য কিন্তু একটা ফেমাস ছন্দ আছে, আশা করি আপনারা জানেন, যারা জানেন না আজকে নোট করে রাখবেন। ফন, ক্লোরিন, কার্বন, হাইড্রোজেন। ফন, ক্লোরিন, কার্বন, হাইড্রোজেন। ফন, ক্লোরিন, কার্বন, হাইড্রোজেন। ঠিক আছে? দেখেন, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, এরপর অক্সিজেন, এরপর নাইট্রোজেন, দেন ক্লোরিন, দেন কার্বন, দেন হাইড্রোজেন। ঠিক আছে? তো আর কি যৌগ নাই? হ্যাঁ, আরো আছে। সেগুলোর জন্য আমার কাছে উপায় আছে, কিন্তু এইটা মাস্ট। যারা এই ছন্দ মনে রাখবে সে 95% অর্থোপ্যারামিটার ইন্ডিকেটর কি বলে, কাকে বলে, কোনটা কোন ইন্ডিকেটর খুব ইজিলি ট্র্যাক করতে পারবে। কিন্তু আমার কাছে এই যৌগ, এই মৌলগুলার বাদে যদি অন্য কোনো মৌল আমার কোশ্চেনে আসে তাহলেও আমার কাছে ভালো উপায় আছে। আমরা কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম 9-10 থেকে পড়ে আসতেছি, হ্যাঁ, যে এই যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, সেম ভাবে আমরা জানি তড়িৎ ঋণাত্মকতা যে টার্ম, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতার যে টার্ম, সেই ক্ষেত্রে আমরা কি জানি বলেন? একই পর্যায়ে। ঠিক আছে? একই পর্যায়ে আমরা কিন্তু এই জিনিসটা খুব ভালো মতো জানি, হ্যাঁ, যে একই পর্যায়ে বাম থেকে ডানে, হ্যাঁ, বাম থেকে ডানে আমরা কি জানি বলেন? ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? বাড়ে সিম্পলি। এবং একই গ্রুপে আমি যদি বলি উপর থেকে নিচে, উপর থেকে নিচে আমার ইএন বা ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। এটা কিন্তু আমরা সবাই জানি। ফাইন। তো সেই বেসিসে আমরা বলতে পারি ইজিলি যে যদি এই মৌলগুলা না থাকে বা দুটো ভিন্ন মৌল থাকে, আমরা সহজে কিন্তু পর্যায় বা গ্রুপের কনসেপ্ট খাটায় খুব ইজিলি সলভ করতে পারবো। বাট আপনাদের জন্য খুশির খবর হলো, খুব বেশি যে এক্সেপশন কোনো আপনাকে অ্যারোমেটিক যৌগ ঢেলে দিবে প্রশ্নে, এটা কিন্তু হয় না। ঠিক আছে? ওই ঘুরে ফিরে দেখা যায় ফেনল দেয়, টলুইন দেয়, ক্লোরোবেনজিন দেয়, এসবই দেয় ঘুরে ফিরে। ঠিক আছে? তো এত টেনশনের কিছু নেই, অ্যানিলিন দেয়, এত টেনশনের কিছু নেই। মোটামুটি ঘুরে ফিরে একই জিনিস আছে। তো মেইন যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা আজকের পার্টটা দিয়ে, আজকের আমাদের সিরিজের প্রথম যে টপিকটা দিয়ে শিখলাম যে আমার এক্স ওয়াই এই ফরম্যাটে যদি আমার পার্শ্ব শিকলটা যুক্ত থাকে, তাহলে আমার এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় ওয়াই এর চেয়ে, তাহলে সেটা অর্থোপ্যারা ইন্ডিকেটর। এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি কম হলে সেটা অফকোর্স বেটা ইন্ডিকেটর। সো আমরা এই রিলেটেড কিছু অ্যাডমিশনের নমুনা কোয়েশ্চেন আমরা সলভ করে আসব। এবং আরো একটা খুব ইম্পর্টেন্ট বিষয় তার আগে আমি বলে দিই, যেটা আপনারা ম্যাক্সিমামই জানেন যদিও, সেটা হলো আমার যে অর্থোপ্যারা ইন্ডিকেটর, হ্যাঁ, আমার যে অর্থোপ্যারা ইন্ডিকেটর, এর কিন্তু একটা বিশেষ গুণ হলো যে সে ইঞ্জিন বলয়কে সক্রিয় করে। এখন কেন সক্রিয় করে, এটা আমরা অবশ্যই অ্যাডমিশনের যে ক্লাসগুলো আসবে আমাদের সামনে ইনশাল্লাহ, আপনারা যারা আমাদের অ্যাডমিশন ব্যাচে ভর্তি হবেন তাদেরকে প্রপারলি গাইডলাইন দেওয়া হবে ফুল কনসেপচুয়াল ক্লাসগুলোর সাহায্যে, যে প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে যে কেন এটা হয়, কেন আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়, আংশিক ধনাত্মক প্রান্ত সৃষ্টি হয়, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ ঘটে, পজিটিভ আয়ন এবং ইলেকট্রনের আকর্ষণ ঘটে, এই টাইপের যে আলোচনাগুলো, সেগুলো কিন্তু আমরা কনসেপচুয়াল ক্লাসে ধরে ধরে দেখানোর চেষ্টা করব। তো আপাতত এখনকার জন্য অবশ্যই আমরা ট্রিকের উপর ফোকাস করব। মেইনলি আমরা শর্টকাট টেকনিকের উপর বেশি ফোকাস করব। আমাদের যে ডিটেইল টপিক আছে বা কনসেপ্ট আছে সেটার উপর কম ফোকাস করবো আপাতত, এবং আমরা ক্লাসগুলোর জন্য অপেক্ষা করতে থাকবো। দেখেন, তো মেইনলি আমরা জানি অর্থোপ্যারা ইন্ডিকেটর যারা, তারা বলয়ের, বেঞ্জিন বলয়কে সক্রিয় করে, এবং যারা মেটা ইন্ডিকেটর তারা কিন্তু বেঞ্জিন বলয়কে কি করে বলেন? নিষ্ক্রিয় করে। ঠিক আছে? একটা ব্যতিক্রম কিন্তু আছে, সামনে এটা দেখবো। তো আমরা এই দুটো কোয়েশ্চেন কিন্তু দেখেন, আমাদের বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কোনটি? ঠিক আছে? এই দেখেন, এই কোশ্চেনটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসা, যদি এখানে আমার ইউনিভার্সিটি উল্লেখ নেই, বাট বলে দিচ্ছি এটা ঢাকা ইউনিভার্সিটিতে কোন এক সেশন আসা কোয়েশ্চেন। বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কোনটি? দেখেন, একটু আগে কিন্তু এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। বেনজিন বলয়কে সক্রিয় করে আমার অর্থোপ্যারা ইন্ডিকেটর। ঠিক আছে? তো অর্থোপ্যারা ইন্ডিকেটরকে খুবই ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। দেখেন, খুব ইজিলি বের হয়ে যাবে। আমরা যেমনটা বলেছিলাম, ওই যে বলেছিলাম ওই ছন্দ মনে রাখতে, তাহলে কিন্তু হয়ে যায়। দেখেন, সবচেয়ে বেশি এফ বা ফ্লোরিন, ফন, ক্লোরিন, কার্বন, হাইড্রোজেন, তড়িৎ ঋণাত্মকতার ক্রম মনে আছে না? দেখেন, ফ্লোরিন, এরপর অক্সিজেন, এরপর নাইট্রোজেন। দেখেন নাইট্রোজেন আছে, হ্যাঁ পাইলাম, ওকে, দেন হাইড্রোজেন। আচ্ছা, তাহলে আমি যদি বেনজিন বলয় আকারে আমি যদি একটু প্রেজেন্ট করি জিনিসটাকে, জিনিসটা এমন দাঁড়াবে,
ফাইন। দেখেন নাইট্রোজেন আমার এক্স, হাইড্রোজেন আমার ওয়াই। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন আশা করি ক্লিয়ার হবে ফরম্যাটটা। নাইট্রোজেনের হাইড্রোজেনের চেয়ে বেশি চৈতন্যাত্মকতার ক্রম অনুযায়ী, যেমনটা আমরা গত স্লাইডে দেখলাম, ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু আমরা খুব সহজে বলতে পারি যে আমার যেহেতু এক্স এর আহ চৈতন্যাত্মকতা বেশি, সুতরাং আমরা প্রথম অপশনটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গিয়েছি। সো আমাদের এ হবে সঠিক উত্তর। আমার যে অ্যানিলিন, এটাই কিন্তু আমার বেনজিন বলে সক্রিয় করে, বাকি কিন্তু কেউ করে না। দেখেন নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের ইলেকট্রন সরি তড়িৎ বেশি, সুতরাং ওয়াই অক্সিজেন, এক্স হলো নাইট্রোজেন, ওয়াই এর বেশি মেটার ইন্ডিকেটর। সেম গোস ফর আমি যদি বলি কার্বনের চেয়ে অক্সিজেনের বেশি। ঠিক আছে, হাইড্রোজেনকে এখানে আনবো না মাঝখানে, কারণ কার্বনের সাথে অক্সিজেন যুক্ত থাকবে যদি আমি গাঠনিক চিত্রটি আঁকি। আপনারা যদি দেখেন, ঠিক আছে? তো এখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের বেশি, সো ওয়াই অক্সিজেন, এক্স কার্বন। এটাও মেটা, এটাও মেটা, সেম রিজনে। তো অক্সিজেনের বেশি, সালফারের কম। সো আমরা কিন্তু জিনিসটা বুঝতে পারলাম। এবং আমরা লাস্টলি দেখে নিব এই কোশ্চেনটাও, প্রতিস্থাপন বিক্রিয়া কোন কার্যকরী মূলকটি অর্থপ্যারা নির্দেশ করে? সুন্দর প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটিতে আসা কিন্তু আর একটা কোশ্চেন। দেখেন আমরা কিন্তু টেকনিক অলরেডি জানি। দেখেন এখানে আছে কার্বন অক্সিজেন, কার্বন অক্সিজেন থাকা মানেই মেটা। ঠিক আছে, কার্বন অক্সিজেন রিলেটেড ম্যাক্সিমাম মেটাই হবে, কারণ অক্সিজেনের বেশি তৈরিনাত্মকতা, অক্সিজেন ওয়াই হবে, তাই না? তো সবাই কিন্তু জানি আমরা। দেন এখানেও কিন্তু সেম, দেখেন সিএইচও, এটাও কিন্তু মেটা, এটাও হবে না, এটাও হবে না। বাকি ক্লোরিন এবং আমার মিথাইল গ্রুপ। দেখেন খুবই মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ক্লোরিন কিন্তু আমার অর্থপ্যারা নির্দেশক। সেম গোস ফর আমার মিথাইল মূলক, বা আমি যদি বলি মিথাইল বেনজিন বা টলুইন বলা হয় যেটাকে। আমি যদি এটা একটু স্ট্রাকচারটা আঁকি আমাদের সামনে, টলুইন এটা, হ্যাঁ। এবং এই যে ক্লোরোবেনজিন যেটা, এরা কিন্তু দুজনই অর্থপ্যারা নির্দেশক। বাট এখানে কিন্তু ওয়ার্ড প্লে আছে। দেখেন কার্যকরী মূলক বলছে, ক্লোরিন কিন্তু কোনো কার্যকরী মূলক। দেখেন বেসিকটা কোন জায়গা থেকে তারা তুলে আনছে। ক্লোরিন কিন্তু একটা প্রতিস্থাপক, সে কিন্তু কোনো কার্যকরী মূলক না, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। কার্যকরী মূলক কিন্তু আমার মিথাইল গ্রুপ। ঠিক আছে, হ্যাঁ ক্লোরিন অর্থপ্যারা নির্দেশ করে, বাট এখানে কাহিনী আছে, ক্লোরিন কিন্তু অর্থপ্যারা নির্দেশ করলেও আমার ক্লোরিন কিন্তু বলয় নিষ্ক্রিয়কারী। দেখেন এক কোয়েশ্চেনে কত ইনফো পেয়ে গেলেন। শুধু এটাই জানলেন যে টলুইন আমার হ্যাঁ অপশন এ টলুইন হবে আমার সঠিক উত্তর। এটা তো জেনেই গেলাম আমরা সবাই। পাশাপাশি কিন্তু এটাও জানলাম যে ক্লোরোবেনজিন যে আছে, সে কিন্তু আমার আহ অর্থপ্যারা নির্দেশক, কিন্তু একই সাথে সে বলয় নিষ্ক্রিয় করে। যতই সে অর্থপ্যারা হোক, সে কিন্তু বলয় সক্রিয়কারী কোনো মূলক না। আর এটা কেন, এটার কারণ কি, এসব আমরা কনসেপচুয়াল ক্লাসগুলোতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এর সাথে আমাদের প্রথম পর্ব শেষ হলো আমাদের সিম্পলিফাইং কেমিস্ট্রি সিরিজের। এবং আশা করবো আপনারা ম্যাথ হান্টার্স এর সাথে থাকবেন। এবং যেতে যেতে একটি ছোট্ট অনুরোধ থাকবে আপনাদের কাছে, দেখেন আপনাদের ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডেতে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের যে ছোটখাটো ট্রিকি কনসেপ্ট গুলো আছে সেগুলো আলোচনা করবো। এর রিলেটেড দেখেন সিকের ওয়েতে আসা কোয়েশ্চেন সলভ করবো। দেন লাস্টলি যেতে যেতে একটা রিকোয়েস্ট থেকেই যায় যে আমাদের এগ্রিকালচার এবং এগ্রিকলচার এবং সেকেন্ড টাইম প্রোগ্রাম এইচএসসি 23 অ্যাডমিশনের জন্য যে কোনো কোর্সে এনরোল করলে ডিসকাউন্ট থাকছে। আমরা কৃষি উচ্চ স্পেশাল ডিভিশন এক্সাম ব্যাচ রয়েছে এখানে, এগ্রি ম্যাথ প্লাস ফিজিক্স এমসিকিউ বুস্টার, অর্থাৎ ম্যাথ ফিজিক্স এর জন্য যে শর্টকাট বা ম্যাথমেটিক্যাল যে ছোটখাটো শর্ট ট্রিক, যেমন আজকে শিখালাম কেমিস্ট্রির ক্ষেত্রে, সেম ম্যাথ এবং ফিজিক্স এর ক্ষেত্রে থেকে যাবে আমার এমসিকিউ বুস্টারের সকল রকম কার্যক্রম এবং টেকনিক। দেন সেকেন্ড টাইম স্পেশাল ফুল কোর্স থাকবে, যারা সেকেন্ড টাইম অ্যাটেন্ড করবে তাদের জন্য আমরা আমাদের বেস্ট যে ফিচার সেগুলো প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর লাস্টলি সেকেন্ড টাইম স্পেশাল এক্সাম ব্যাচ থেকেই যাচ্ছে। তো কৃষিগুচ্ছ যারা আছেন হতাশ হবেন না মোটেও, আপনার জন্য কিন্তু রিভিশন এক্সাম ব্যাচ এখন আমরা ওপেন রেখেছি, আমাদের উপর আস্থা রাখবেন। ইনশাল্লাহ আমরা একসাথে গ্রো করব। এবং যারা যারাই থাকবেন আশা করি উপকৃত না হয়ে কেউই যাবেন না। এন্ড অবশ্যই ডিসকাউন্ট তো বটেই। এন্ড লাস্টলি বলবো, আপনারা যারা যারা ইন্টারেস্টেড বা
যারা যারা এই বিষয়ে কথা বলতে চান বা ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন বা কোয়েরি রাখতে চান, তারা অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে তাদের জন্য। আপনারা কমেন্ট বক্সে কোয়েশ্চেন করতে পারেন এবং আমাদের ভিডিওটি পছন্দ হলে আপনারা ভিডিওটি লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আশা করি দেখা হবে নেক্সট পর্বে ডাল্টনের আংশিক চাপ সূত্রের সাহায্যে। এবং টিল দেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং পরিবারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।